যেখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এল হচ্ছে সময়। আমরা সূত্রটা জানি, তারপরে সূত্রটা কিভাবে আসছে আমরা একটু বের করব। লেখাটা দেখা যায় তো নাকি? জি স্যার। পুরো বোর্ড দেখা যায়? জি। আচ্ছা ঠিক আছে, দেখো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করো। আচ্ছা নূর আলী স্যার, জি স্যার। তুমি একটু বলো সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি কি? চক্রবৃদ্ধি মূলধন বলতে আমরা বুঝি কোন নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময় পর যে মুনাফা আসে, ওই মুনাফা আসলের সাথে যোগ হয়ে ওই আবার ওই নির্দিষ্ট সময়ের পর যে মুনাফাটা আসে ওইটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। কথা বুঝছো কিনা? কি বলছিলাম? কোন নির্দিষ্ট আসলের সাথে নির্দিষ্ট সময় পর যে মুনাফা আসে ওই মুনাফাটা আসলের সাথে যোগ হলে যেটা হয় এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এরপরে পরবর্তী বছরে আবার যেটা আমরা পাই সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, আবার এটা কিন্তু আমরা একসাথে করি তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n এই সূত্রটি প্রতিপাদন করব। দেখো ধরি চক্রবৃদ্ধি মূলধন সমান সি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন সমান পি, মুনাফার হার সমান আর সময় সমান এন। এ পর্যন্ত কারো সমস্যা আছে? কারো সমস্যা নেই? তোমরা সবাই খাতা কলম নিয়ে এটা একটু লিখো। এখন এখানে যেটা আছে এটা একটু লিখো, লিখে শেষ হলে আমাকে একটু বলো। লিখে শেষ? দেখো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বা সমৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন কি আসল প্লাস মুনাফা সমান আসল হচ্ছে পি প্লাস মুনাফা হচ্ছে আই। পি প্লাস আই হচ্ছে আই কিন্তু পি এন আর, তারপর পি প্লাস পি ইনটু এন এর মান হচ্ছে 1 আর আর, যে প্রথম বছর আছে এই কারণে সময় এন কিন্তু 1 বছর, তাহলে পি প্লাস পি আর। এখন এখান থেকে যেটা পি কমন নেই থাকবে 1 প্লাস আর প্লাস পি ইনটু 1 ইনটু আর, কারণ পি যেহেতু প্রথম বছরান্তে
আমরা লিখছি এক বছরান্তে, এক বছরান্তে হওয়ার কারণে n এর মান 1, এই কারণে আমরা এখানে লিখছি n এর জায়গায় 1। এখন এখান থেকে b প্লাস এটা আমরা গুণ করি তাহলে থাকে p আর এখন এখান থেকে যদি আমরা একটা p কমন নেই তাহলে থাকে 1 2 আর এটা হচ্ছে প্রথম বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন। এ পর্যন্ত লিখে শেষ। না জি স্যার। এ পর্যন্ত লিখে শেষ না, একটু দ্রুত লেখো। 1 প্লাস আর i কিন্তু হচ্ছে p n r। দেখো আমরা যেহেতু প্রথম বছরান্তে এক বছরের চক্রবৃদ্ধি মূলধনটাকে দ্বিতীয় বছরের সময় আসল হিসাবে কাজ করতেছি, তাই প্রথম বছরের কাজ কিন্তু শেষ। এখন আবার দ্বিতীয় বছর মানে হচ্ছে দ্বিতীয় বছরের সময় কাজ শুরু, তার মানে কাজ হবে এক বছরের, কারণ প্রথম বছরের সময় আমি প্রথম বছরের মূলধনের সাথে মুনাফাটা যোগ করে চক্রবৃদ্ধি মূলধন যেটা সেটাকে আসল হিসেবে বিবেচনা করছি। এই কারণে কাজ হবে এক বছরের, কিন্তু লিখবো আমরা দ্বিতীয় বছরান্তে, অর্থাৎ প্রথম বছরের হিসাবটা আমরা প্রথম বছরে ক্লোজ করছি। এই কারণে p * 1 + r + p আর n এর মান কত 1 আর r সমান p * 1 + r + p r। এখন দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে একটা প্লাস কি মুনাফা, তাহলে আসল কত p * 1 + r, p * 1 + r আর মুনাফা কত i, তাহলে p * 1 + r আর i কিন্তু কি p n r, p 1 + r প্লাস এই যে এখানে p এর মান কত, মানে আসল কত, এটা তো প্রারম্ভিক মূলধন, এই আসলটা কত p * 1 + r, p * 1 + r সমান হচ্ছে 1 বছর আর এখানে আছে r। এখন একটু দেখো p * 1 + r প্লাস p * 1 + r r, এটা কি দেখা যায়? এ পর্যন্ত দেখা যায়? নিচের লাইনটা দেখা যাচ্ছে না। নিচের লাইনটা দেখা যায় না, এ পর্যন্ত লেখো, তাহলে বাকিটুকু করে লিখবো। লিখলাম আর যেহেতু দেখা যায় না নিচের লাইনটা মুছে ফেলে এখন এটাকে আবার গুণ করে বসে দিচ্ছি p * 1 + r * r। তাহলে দেখো এখানে p * 1 + r আছে, এখানে p * 1 + r আছে, একটা p * 1 + r কমন যায়, তাহলে এখান থেকে p * 1 + r যদি কমন চলে যায় তাহলে থাকে 1 প্লাস p * 1 + r কমন চলে গেছে আর আছে 1 আর আছে r, তাহলে দেখো p * 1 + r আর p * 1 + r তাহলে 1 + r, তাহলে p * 1 + r হোল স্কয়ার। এখন দেখো তোমরা দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন স্যার n এর জায়গায় 2 হবে না? বুঝলে? যেটা মুছে ফেলছেন ওই লাইনে 1 এর জায়গায় 2 হবে না 2 বছরান্তে? কোথায় ওই n এর মান নাকি?
লেখাটা কোথায় ছিল? এখানে ছিল। তুমি খাতা দেখো, খাতা কোথায় লেখাটা আছে? যেটা মুছে ফেলছেন ওটা। মুছছি তো, মুছা বলতে কি নিচ থেকে মুছছি ওই না? এনের জায়গায়, এনের জায়গায় এক দিছেন না, ওখানে 2 হওয়ার কথা না দ্বিতীয় না না, এটা বছরান্তে? বলছিলাম তো, এখানে এর মানে এক হবে, কারণ হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধন বলতে বুঝি এক বছর শেষে যে মুনাফাটা আসে ওইটা আসলের সাথে যোগ করে যেটা পাই সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আমি 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হিসাব করতেছি, কিন্তু এক বছরের সময় যে চক্রবৃদ্ধি মূলধনটা এটা কি হিসাব করছিলাম? না। করছিলাম তো। এক বছরের সময় আমার কত আসছে? আমার আসল ছিল পি, তাহলে এক বছরের সময় আমি পাইছি পি ইন্টু 1 + আর। এখানে যে মুনাফাটা সহ এখানে যোগ হয়েছে। যেমন আমি কি করছিলাম, আসল যোগ মুনাফা, মুনাফা ইকুয়াল টু মুনাফা আই ইকুয়াল টু পি এন আর, এটা করার পরে চক্রবৃদ্ধি মূলধন এক বছরের হিসাব ক্লোজ। এরপরে দ্বিতীয় বছরের সময় এক বছরের মোট টাকাটাকে আসল হিসেবে ধরছি, অর্থাৎ ব্যাংক আমাকে এক বছরের মুনাফাটাকে আসলের সাথে যোগ করে যেটা হয় এটা সুদ দিব, পুরোটা সুদ। এই কারণে লিখবো 2 বছরান্তে এন এর মান হবে 1, কারণ প্রথম বছরের হিসাব ক্লোজ। কথা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন তুমি একটু দেখো তো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত আসছে? P = 1 + r^2। হ্যাঁ, এখন এখানে আসল কত, মানে চক্রবৃদ্ধি মূলধনটা কত আসছে? P × 1 + r^2 হোল টু দি পাওয়ার 2। হোল এখন স্কয়ার। দেখো 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু, এটা করো 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু কি হবে? আসল প্লাস মুনাফা। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এই আসল এর মুনাফা। তাহলে আসল কত? আসলটা হচ্ছে 2 বছরান্তে আচ্ছা দেখো আর একটু ভেঙে লিখি, তাহলে আসলটা হচ্ছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, দ্বিতীয়, এটা হচ্ছে আসল, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। তাহলে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা কত আসছিল? দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আসছিল পি ইনটু 1 + আর হোল স্কয়ার প্লাস, তাহলে মুনাফা আই কিন্তু আমরা জানি পি এন আর, তাহলে পি এর মান বসবে কত? পি ইনটু 1 + আর হোল স্কয়ার। এর যেহেতু দ্বিতীয় বছরান্তে হিসাব হয়ে গেছে, তাহলে দ্বিতীয় বছরের সময় হচ্ছে 1 বছর। এই কারণে আমরা লিখব এন এর মান 1 আর আর এর মান কত? মুনাফার হার আর এ থাকবে। এখন দেখো এখানে আছে পি, এখন আমরা আগে গুণের কাজটা শেষ করি, এ পর্যন্ত দেখা যায়? তাহলে দেখো আমরা আগে গুণের কাজটা শেষ করি, পি ইনটু 1 + আর হোল স্কয়ার প্লাস পি ইনটু 1 + আর হোল স্কয়ার ইনটু আর। এখন এখান থেকে পি ইনটু 1 + আর হোল স্কয়ার কমন যায়, পি ইনটু 1 + আর হোল স্কয়ার যদি কমন নিয়ে নেই তাহলে আর থাকে 1 + আর। তাহলে দেখো p ইনটু 1 + আর, এখানে আছে দুটো, এখানে একটা, তাহলে p ইনটু 1 + আর
হোল টু দি পাওয়ার 3। তাহলে তৃতীয় বছরান্তে আসছে p * 1 + r হোল টু দি পাওয়ার 3। রাহাতুদ্দিন, এটা কত বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন? 3 বছর আনতে। হ্যাঁ 3 বছর আনতে। তাহলে 3 বছরান্তে সূচক কত? 3। 2 বছরান্তে সূচক কত? 2। n বছরান্তে সূচক কত? n। তাহলে সুতরাং মানে অনুরূপ ভাবে লিখা যায় n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন অনুরূপ ভাবে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন c = p * 1 + r হোল টু দি পাওয়ার n। এটাই আসল p = কত? ৮,০০০ টাকা। সময় यानी কিন্তু 3 বছর। মুনাফার হার লেখা দেখা যায়? আর কিন্তু কত? 10%। বলতে পার্সেন্ট উঠাইলে তাহলে আমরা কি করব? 100 দ্বারা ভাগ করব। লিখলাম 100/10। এ পর্যন্ত লিখে দেখা যায়? তাসমিহা, জি স্যার। লেখাটা দেখা যায়? বোর্ডের লেখা? জি জি এখন নিচে লাইনটা দেখা যায়? জি একেবারে নিচে কত লিখছি? মুনাফার হার আর সমান 10%। এর নিচে কি লিখছি? এমনি সেটা লিখেছি। আচ্ছা নিচে লাইনটা দেখা যায় না। নিচে লিখছি আমরা পার্সেন্ট উঠে দিছি। পার্সেন্ট উঠে দিলে আমরা 100 দ্বারা ভাগ করব, এই কারণে লিখছি 100/10। দেখো সামনে দিয়ে লিখে দিলাম 10/100। এইটা এরপরে লিখব কি আমরা? এরপরে লিখব চক্রবৃদ্ধি মূলধন c = what? মূলধন c = what? এটা বের করব আমরা। এই পর্যন্ত লিখে শেষ? দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন c = p * 1 + r হোল টু দি পাওয়ার n। তাহলে p হচ্ছে কত? 8000। 1 + r হচ্ছে কত? 10/100। 100/10 আর n হচ্ছে 3 বছর।
দেখো 8000 আর এখানে আছে 1 যোগ এটা দিয়ে যদি কাটি তাহলে 1 এটা হচ্ছে 10। আট হাজার ভিতরে যদি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 10, তাহলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ 1 দ্বারা যদি আমরা 10 কে ভাগ করি তাহলে 10 দ্বারা এর সাথে যদি ভাগ 10 কে 10 দ্বারা 10 কে ভাগ করলে 1 1 কে 1 4 টু দি পাওয়ার 3। তোমাদের কারো করা শেষ হয়েছে? জি স্যার আমি করছি। কত আসছে? 10,648। 10,648। জি আচ্ছা আমি লিখতেছি। তাহলে এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে আসে কত? 800। এটা দ্বারা কাটলে আসে 80। এটা দ্বারা কাটলে আসে 8। তাহলে এগুলো যদি গুণ করি 11 গুণ 11 গুণ 11 গুণ 8 তাহলে কত আসে? দশ হাজার 648। এগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 10,648। তাহলে উত্তর সব 3 বছর আগে চক্রবৃদ্ধি মূলধন হবে 10,648 টাকা। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো উত্তর 10,648 টাকা। এই অঙ্কটাতে কারো সমস্যা থাকলে বলো আমাকে। অঙ্কটাতে কারো সমস্যা আছে? অঙ্কটাতে যদি সমস্যা না থাকে তাহলে তোমরা 8 নাম্বার অঙ্কটা একটু দেখো। 8 নাম্বার অঙ্ক 8 কি বলছে? বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? এটা লিখে শেষ। এটা মুছে ফেলি। আট নাম্বার অঙ্কটা একটু দেখো তোমরা। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? 5,000 টাকা 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? ও চক্রবৃদ্ধি মুনাফা
কত হবে? বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা, 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? দেখো তোমরা এখানে মূলধন P equal to 5,000, মুনাফার হার R equal to বার্ষিক শতকরা 10% সমান কত? 10/100। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাই? 10 একে 10, 10 10 100। তাহলে আমরা লিখতে পারি 10/1। 5,000 টাকা লিখছি, মুনাফা হার লিখছি, সময় আনি কিন্তু 3 বছর। তোমরা পাশে লেখো, তোমরা নিচে লেখো সময় আনি কিন্তু 3 বছর। এখন আমাদের কাছে চাইছি কি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? আমরা এটা বের করব। এ পর্যন্ত যদি লেখা শেষ হয় তাহলে আমি লেখাটা এখন মুছে ফেলব। এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি I equal to P L R. P এর মান কত? 5,000। L এর মান কত? 3 বছর। R এর মান কত? 10/1। তাহলে আমরা যদি এটাকে এটা দ্বারা কাটি তাহলে কত আসে? 500। একসাথে করলে কত হয়? গুণ করলে 15 হবে। তাহলে আমরা সরল মুনাফা পাইছি কত? 1500 টাকা। এ পর্যন্ত লিখে শেষ। কখনো জি স্যার। লিখে শেষ এ পর্যন্ত? জি। আচ্ছা, এরপরে আসো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। চক্রবৃদ্ধি মূলধন equal to P into 1 plus half to the power n। তাহলে P এর মান হচ্ছে 5,000 আর 1 plus R এর মান হচ্ছে কত? 10/n আর 3। তাহলে 5,000 এখানে কত আসে? 10 10 থেকে 10 এরপর কি টাইম কত হবে? টাইম লিমিটেড। টাইম লিমিটেড। এখন তো টাইম লিমিটেড। আগে পাশে আছে না লিমিট দাও আছে কত লিমিটেড। তো সেটা লিমিট কই দিয়েছে? 5,000 আর উপরে আছে কত? 11, নিচে আছে 10। 5,000 এটা কি হবে? দেখো 5,000 into 11/10 into
11/10 ইনটু 3 বার যেহেতু এটা আমরা 3 বার লিখছি। এখন দেখো এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে থাকে 500, এটা দ্বারা 50, এটা দ্বারা 5। এখন এই তিনটার সাথে একটু গুণ করো, কত হয় গুণ করে আমাকে একটু গুণফলটা বলো। আসছে কত 6,655 টাকা, 6,655। এখন দেখো এটা আমরা কি বের করছি, এটা আমরা বের করছি চক্রবৃদ্ধি মূলধন। হাজিয়া জি স্যার। এটা কি বের করছি আমরা? চক্রবৃদ্ধির মূলধন আমাদের আসল কত টাকা? 6,655। আসল এটা চক্রবৃদ্ধি মূলধন। এমনি আমাদের অঙ্কে প্রারম্ভিক মূলধন কত টাকা ছিল আসল? 1500 টাকা। কত? 1500। 1500 ছিল। এটা তো হচ্ছে সরল মুনাফা। অঙ্কে পি এর মান কত ছিল আসল? 5000 টাকা। এই যে কত? 5000। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ কত আসল। চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন। মূলধন বিয়োগ মূলধন বিয়োগ হচ্ছে মূলধন, মানে এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে আছে কত 6,655 টাকা, আর মূলধন হচ্ছে 5000 টাকা। তাহলে থাকে কত 1,655 টাকা। 1,655। এ পর্যন্ত লিখে শেষ। সাজিয়া জি স্যার। এ পর্যন্ত করছো? না, চক্রবৃদ্ধির মূলধন বিয়োগ বিয়োগ পরে কি মূলধন লেখা? বা প্রারম্ভিক মূলধন যেটাই লেখো, চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আসছে 6,655 টাকা, আর আমাদের মূলধন ছিল 5000 টাকা। তাহলে 6,655 টাকা থেকে যদি আমরা 5000 টাকা বিয়োগ করে দিই তাহলে আর থাকে 1600, মানে 1,655 টাকা। স্যার নিচের লাইনটা দেখা যাচ্ছে না। একেবারে নিচের লাইনটা জি। এটা দেখা যায়। শুধু চক্রবৃদ্ধির মুনাফার লাইনটা পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো পরের লাইনটা লেখো। পরের লাইনটা হচ্ছে 6,655 বিয়োগ 5000। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আসে কত 1,655 মিটার লেখো। এ পর্যন্ত লিখে শেষ। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। কত? এতে আছে
আচ্ছা 8 পর্যন্ত করে দিছি, তোমরা 9 10 বাসায় চেষ্টা করবা।